বা হুইল চেয়ার চালালে যেন চালাতে পারেন, সেইভাবে তৈরি করার চেষ্টা করছি। তো এগুলো সুবিধা হতো যদি আরও 20-30 বছর আগে আমরা কেউ চিন্তা করতাম, রাস্তা বড় রাখতাম, ফুটপাত মানে আমরা অনেক দূরে দেখিনি। আমরা যে কোনো কারণেই, তখনও ঢাকা বড় ছিল না, তখন তো এইসব এলাকা নাকি শুনেছি 30 বছর আগে জঙ্গল ছিল। 80-র দশকে দেখেছি কোথায় যাচ্ছ, যে গুলশান যাচ্ছি, ওরে বাবা, আগের দিন প্ল্যান করছি যে আমরা গুলশান যাচ্ছি, গুলশানের লোকজন বলতো ঢাকা যাচ্ছি, অথবা বনানী যাচ্ছি। হ্যাঁ, গুলশানের লোকজন বলতো ঢাকা যাচ্ছি। তো এই 20-30 বছরে, 40 বছরে একেবারে মানে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এবং ঢাকাকে আপনি সাজাচ্ছেন এই 2 বছরে যে সাজানোর উদ্যোগগুলো নিয়েছেন বা চলছে, চলমান, কিন্তু সেই ঢাকা শহর তো একটা উপভোগ করার একটা বিষয়, সৌন্দর্য উপভোগ করার বিষয়। এবং যারা ঢাকায় থাকেন এবং ঢাকার বাইরে থেকে যারা ঢাকা শহর, ঢাকা যে রাজধানী দেখতে যাচ্ছি, সেখানে সেই শহরকে উপভোগ করার, এখনো বৃষ্টি হলে, এখনো এই যে আমরা যে সময়টা কথা বলছি তখনও কিন্তু গাছে গাছে বিভিন্ন রকম ফুল ফুটে আছে, হ্যাঁ, সেই উপভোগের জায়গাটায় কিন্তু এই যে নাগরিক যন্ত্র হিসেবে দেখা যায় যানজট। যানজট নিয়ে আমি ভাবতে পারি, কিন্তু যানজট নিয়ে কিছু করার জায়গা আমার কম। আমরা যতই চিৎকার করি, আমরা যতই মাথা ফাটাই, আমরা যতই মানে উদ্বিগ্ন হই, একে বদলানোর জন্যে কি করতে হবে সেটি কোনো ধন্বন্তরী মন্ত্র আমাদের কারো কাছে নেই, কিন্তু চেষ্টা করছি। ওই যে বললেন যে যানজট নিয়ে ভাবছি, কিন্তু কাজ করার জায়গা, কারণ এগুলো সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে। আপনাকে যদি আমি বলি একটি রায় লিখে দেন কোর্টের, আপনি লিখতে পারবেন না, লিখতে চান হয়তো বা, কারণ আপনার সেই এখতিয়ার নেই। তো আমার এখতিয়ারের জায়গাগুলো কম। আমার এখতিয়ারের যে জায়গাগুলো, সেগুলো আমি চেষ্টা করছি আলাদা করে। যেমন আমরা বড় বড় অনেকগুলো মানে রাস্তা, যে রাস্তাগুলো শহরের মধ্যে, যে রাস্তাগুলো গত 20-30-40 বছর থেকে কায়েমি স্বার্থবাদীরা দখল করে রেখেছিল, এরকম কিছু রাস্তা, এরকম কিছু এলাকা আমরা ভাগ্যবান, আমাদের হাতে হয়ে গেছে। হওয়ার কথা না, অনেকেই চেষ্টা করেছিলেন, রাখতে পারেননি। যেমন আমরা 7 রাস্তা, তেজগাঁ 7 রাস্তা ট্রাক স্ট্যান্ড, তারপরে আমিন বাজার, তারপরে গাবতলী, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, মহাখালী, আবদুল্লাপুর, জাপান বাংলাদেশ কলোনির ওখানে 1 কিলোমিটার, সারা দিনে এক একটি জায়গার উপর দিয়ে যেতে 2 থেকে 3 ঘন্টা করে লেগে যেত। এখন হয়তো 10 মিনিট, 15 মিনিট। যে তেজগাঁ 7 রাস্তায় হয়তো 2 ঘন্টা যেতে পারতেন না, এখন 2-3 মিনিটের বেশি লাগে না। তো এগুলো যানজটে এক ধরনের প্রভাব শহরে ফেলেছে। ঢাকা শহরে এটুকু রাস্তা হয়তো সিটি কর্পোরেশনের কাছে, ওইটুকু রাস্তা রাজুকের কাছে, ওটুকু রাস্তা রোডস এন্ড হাইওয়েজের কাছে, কোন রাস্তা ওই একটু টঙ্গীর ওপারে গেলে এটা গাজীপুর সিটি কর্পোরেশনের কাছে, হ্যাঁ, তারপরে বিআরটিসি কাজ করে, তারপরে রোডস এন্ড হাইওয়েজ কাজ করে। এই সবার কম্বিনেশন করে একটি ফাইলকে নিতে এত সময় লাগে ন্যাচারালি। আমার এখানে আসলে আমি চিন্তা করি, আমার সিও চিন্তা করে, সবাই চিন্তা করে, এবং আসলে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়ার প্রবণতা আমাদের খুব নেই। এটি করতে করতে আমাদের অনেক সময় চলে গেছে। আমরা ইউ টার্ন করার কথা বলছি, সেটি যদি করতে পারি, আমরা টঙ্গী থেকে এখন 7 রাস্তা তেজগাঁ পর্যন্ত ইউ টার্ন করার পারমিশন পেয়েছি, আমাদের টেন্ডার হয়েছে। ইউ টার্ন মানে রাস্তাগুলো বড় করছি কোনো জায়গায়। এবং এই 2 বছরে আসতে যে আনিস ভাই, যে আপনার কাছে কি নগর সরকারের যে একটা কথা আপনার অনেক দিন যাবতই চলছে, সেই যখন অখণ্ড ছিল তখন থেকেও চলছিল, আপনারা যখন নির্বাচনের প্রচারণা নামলেন তখন এই বিষয়গুলো ছিল, দায়িত্ব নেওয়ার সময় হচ্ছিল, এবং এখন 2 বছর পার করে এসে আপনার কি মনে হচ্ছে যে তার অনিবার্যতার কথাটা দেখছেন? আমি একটু আপনার কাছে শুনবো, আমি একটু বিরতিতে যাবো, বিরতি থেকে ফিরে এসে আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। দর্শক, সময়ের বিশেষ সম্পাদকীয়তে বিরতিতে যাচ্ছে, ফিরে এসে কথা হবে। সঙ্গে আছেন মেয়র আনিসুল হক। এই কালো ধোঁয়াটা প্রচন্ড উত্তপ্ত থাকে এবং অত্যন্ত কালো ঘন কুয়াশার মতো যেদিক দিয়ে চলে গেছে সেদিক দিয়ে পুড়ে গেছে। ইটের ভাটার কারণে আমার 80 শতক জমি পুড়ে গেছে। আমড়া গাছ, জলপাই গাছ, তেঁতুল গাছ, আশপাশ সমস্ত গাছগুলো মারা গেছে। স্কিন পর্যন্ত পোড়া পোড়া বা ফসকা হয়ে গেছে। ভাটার কাছে আবেদন করেছিলাম, তাই কোনো সাড়া দেয়নি। আমাদের কোনো আর পথ নাই যে আমরা মহাজনের টাকা দেবো বা শ্যালো মেশিনে ভাড়া দেবো, তেলের টাকা দেবো।
পুরো কাজের জন্য গত বছরের 8ই আগস্ট চীনের সরকারি কোম্পানি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সঙ্গে স্বাক্ষর হয়েছে চুক্তি। তবে দেশটির সঙ্গে ঋণ চুক্তি এখনো হয়নি, তাই শুরু করা যাচ্ছে। বিরতির পর আবার ফিরে এলাম সময় বিশেষ সম্পাদকীয়তে। আনিস ভাই, আমরা ছিলাম বলছিলাম নগর সরকারের বিষয়ে, কিন্তু যানজটের বিষয়ে আপনার কথা একটু অসম্পূর্ণ রয়ে গেছে, শেষ করতে পারেননি। সেই জায়গা থেকে আপনি ছিলেন ইউটার্নে ছিলেন। যেটি বলছিলাম যে আমরা কিছু লুপ বলেছিলাম আগে, কিন্তু লুপ বললে লোক বোঝে যে অনেক উপরে দিয়ে হয় রাস্তা, সেই জন্য আমরা এগুলোকে ইউটার্ন বলছি। আমরা এরকম 21টি ইউটার্ন করার চেষ্টা করছি গাজীপুর থেকে তেজগাঁ 7 রাস্তা পর্যন্ত। 11টির পারমিশন আমরা পেয়েছি, আমাদের কাছে টাকা আছে, ব্যুরোক্রেটিক ফর্মালিটি সব শেষ হয়েছে। আমরা এখন কনস্ট্রাকশনের কাজ ধরবো, যেটা টঙ্গী থেকে 7 রাস্তা পর্যন্ত। এটা যদি আমরা করতে পারি, সহজ কথা হলো রাস্তা বড় হচ্ছে, তাহলেই একটু যানবাহনের চাপ কমবে, এটাই স্বাভাবিক। আর এর সুবিধাটা হলো যে যদি এটার ফল না পাওয়া যায়, এটা বন্ধ করতে 1 মিনিটও লাগে না, কারণ আমরা রাইট টার্নগুলো বন্ধ করে দিচ্ছি একটু ঘুরে এসে। যেমন আপনি আজকে এয়ারপোর্ট ঘুরে আসেন, কিন্তু রেডিসন থেকে 8 কিলোমিটার, কিন্তু আপনি টের পান না। কিন্তু যখনই এই যে প্রগতি সরণি থেকে এই রাস্তাটা ছিল, রাইট টার্ন করতে হতো, তখন বিরাট একটা ট্রাফিক জ্যাম লেগে থাকতো। এটাই হলো বেসিক থিওরি, যে আমরা প্রায় ছোটো খাটো বড় ভেতরে বাইরে মিলে প্রায় 60টির অধিক রাইট টার্ন বন্ধ করে দিয়ে আমরা 11টি এই এলাকায় 11টি ইউ টার্ন করছি। মানে ট্রাফিক ব্যবস্থা সংশোধন যদি ফলাফল না হয় 1 মিনিট লাগবে এটা তুলতে। এটা আমরা পরীক্ষা করছি বিভিন্ন জায়গায়। আপনি আজকে যে ট্রাফিক আইল্যান্ডগুলো দেখেন, যেমন শ্যামলীতে আমরা করেছি, সুফল পাচ্ছি। এটাকে একটা স্ট্রাকচারে আমরা পুরাতন বাসগুলো 5 বছরের উপরগুলো তুলে নেব, মিনি বাসগুলো তুলে নেব এবং নতুন বাসকে আস্তে আস্তে আনবো। তার জন্য টার্মিনাল করতে হবে, তার জন্যে ওয়ার্কশপ করতে হবে, তার জন্যে একাডেমি করতে হবে, কারণ আমরা মনে করি যে আমাদের ভালো ড্রাইভার প্রয়োজন, এবং মেয়র হিসেবে আমি মনে করি এটা সম্ভব। এই কাজগুলো যদি করতে পারি, আপনার আগের প্রশ্নের মানে বিজ্ঞাপনে যাওয়ার আগের প্রশ্নের শেষ, যে আমরা মনে করি যে শহরের উপর চাপ কমবে। আবারও বলছি, এই কাজটা মেয়রের না, তবু আমি সাহায্য করে একটা পলিসি কাউকে না কাউকে তো করতে হবে। উদ্যোগটা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যাকে বলবেন, আমাদের সম্মানিত মন্ত্রী মহোদয় ওবায়দুল কাদের যাকে বলবেন, এই কাজটি চাইলে মেয়রও করতে পারবে, সিটি কর্পোরেশন করতে পারবে, চাইলে আমরা অন্য কাউকে করতে পারবেন। এই জায়গাটিতে আমরা সংশোধন প্রক্রিয়া, এই যে ট্রাফিক পদ্ধতির যে বিষয়, যে আপনি নিজে সড়কে চলতে যে দেখেছেন যে আসলে যানজটের কারণগুলো কি, একজন মেয়র হিসেবে তো আপনারও দৃষ্টিভঙ্গির বিষয় আছে, আপনি দেখেন যে আসলে কি গাড়ির চাপের কারণে, নাকি এই যে ট্রাফিক ব্যবস্থাপনা। আমরা যদি হাতিরঝিল থেকে গুলশান 1 নম্বর দিয়ে ঢুকতে চাই, এবং দেখবেন যে যখন অফিস সময়, তখন কিন্তু তার লেসটি চলে যাচ্ছে হচ্ছে তেজগাঁ শিল্প এলাকা পর্যন্ত। হ্যাঁ, এটা বড় একটি দীর্ঘ যানজট, এবং বিভিন্ন এরকম হয়তো আরো। এর কারণই হলো, ধরেন আজকে ঢাকা শহরে যদি 5 লক্ষ গাড়ি হয় 11 লক্ষ গাড়ির জায়গায়, যানজট কিন্তু অটোমেটিক অর্ধেক কমে যাবে। রাস্তা কম, লোক বেশি, যান বেশি, রিক্সা অনেক বেশি, এবং ট্রাফিক আজকে সারা পৃথিবীতে ইন্টেলিজেন্ট ট্রাফিক লাইটিং হয়েছে, যেটা আমাদের এখানে হয়নি। আমাদের দেখেন, আমরা বলি যে আমরা আজব একটা ইউনিক শহর ঢাকা, লাল লাইট জ্বলে আছে, আমরা যাওয়া শুরু করেছি। ভিআইপি আমরা পতাকা লাগিয়ে উল্টা দিকের রাস্তা দিয়ে যাই, তাই না? এই আমরা ফুটপাত বানিয়েছি লোক চড়ার জন্য, কিন্তু লোক নিচে দিয়ে হেঁটে যায়। কখন কোন রাস্তা বন্ধ হচ্ছে, জানি না। অনেক সময় বিদেশি রাষ্ট্র বড় বড় ভিআইপি আসলে চলাচলের জন্য অনেক হয়, অসুবিধা হয়। সব মিলে প্রয়োজনের তুলনায় আমাদের সবকিছুর আধিক্য অনেক বেশি। বন্ধ করতে পেরেছেন অবৈধ পার্কিং বন্ধ করতে পেরেছি, এভাবে না বলি, আমরা বলি যে এক ধরনের শৃঙ্খলতা আসছে। যেমন এই গুলশান বনানী এলাকায় যদি আপনি এখন যান, বিশেষ করে গুলশান এভিনিউর যে ফুটপাত, 8 ফিটের ফুটপাত এখন 15 ফিট হয়ে গেছে। যে প্রচেষ্টা মেয়র অফিস থেকে আমরা নিয়েছি, হ্যাঁ, আমরা অনেকের বেলায় খুব হার্ড হয়েছি। আমরা ড্রাইভারদের নিয়ে এসেছি অফিসে, সারাদিন বসিয়ে রেখেছি, গাড়ি 2 দিন আটকে রেখেছি। আমরা মোটরসাইকেল সহ নিয়ে এসেছি অফিসে, যারা এভাবে পার্ক করছেন তাদের ছবি তুলে আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি। এখন একটা শৃঙ্খলা এসছে। তো এটা সারা শহরে ট্রাফিক শৃঙ্খলা কিছু আসবেই। পার্কিংয়ের কথা যদি বলেন, বিরাট সমস্যা। আমাদের বেসমেন্ট যাদের আছেন, তারা কমার্শিয়াল জায়গা করে ফেলেছেন এইসব এলাকায়। আমাদের যে বাড়িগুলোর নিচে খালি রাখার কথা, সে বাড়ি মানে 6 তলা করলে পার্কিংয়ের জন্য, সে বাড়িগুলোর নিচে খালি নেই। আমি রাজুকের মন্ত্রী মহোদয়ের সঙ্গে 1 মাস আগে ওনার মিনিস্ট্রিতে যে আমরা একটি কোঅর্ডিনেশন মিটিং করেছি বড় করে, এবং আমরা একটা ডিসিশন নিয়েছি যে রাজুক এবং
ডিএনসিসি একসঙ্গে আমরা এই বেসমেন্টগুলোকে খালি করব, সেটা আমরা মানে ভাই, করব। আমরা গুলশান বনানী শব্দগুলি বারবার বলছিলাম, 7 রাস্তা মোট পর্যন্ত বলছিলাম, কিন্তু এর বাইরেও তো আপনার এলাকা আছে, এটা বাড্ডা, এই জন্য উত্তর বলছি, খান, দক্ষিণ খান। এই জন্য বলছি যে হ্যাঁ, আমরা রামপুরা। কোনো একসঙ্গে সব এলাকায় কাজ করা আচ্ছা। সম্ভব নয়। আমরা কনস্ট্রাকশনের জন্য, রাস্তাঘাটের জন্য যে টাকা পেয়েছিলাম, সেটি প্রথম দিকে ডিপিপি আমাদের আসার আগে প্ল্যানে তৈরি হয়েছিল, সেগুলো আমরা পুশ করেছি। কারণ একটা ডিপিপি প্ল্যান করে, একটা এলাকার জন্য প্ল্যান করে, সেটা মিনিস্ট্রি হয়ে, প্ল্যানিং কমিশন হয়ে, একনেক হয়ে পাশ করে টাকা পেতে পেতে 1 বছরের উপর লাগে। এই কাজগুলো আগে শেষ করা ছিল বলেই এই এলাকার ফুটপাতের কাজ, ড্রেনের কাজ, উত্তরার সমস্ত কাজ, অনেক শুরু কাজ করতে হয়ে পেরেছিলেন। গেছে। এখন আমরা কিন্তু মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, যেসব এলাকা বলেন, সেই কাজ শুরু হয়েছে। আরো কিছু নতুন এলাকা তো যুক্ত হবে। হ্যাঁ, কিরকম হয়েছে? আমরা গত 1 অর্থ বছরে এই এলাকায় 642টি রাস্তা তৈরি করেছি। উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, এই সব এলাকায় 310 কোটি টাকার আশেপাশে খরচ করেছি। এই মুহূর্তে আমরা মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা এইসব এলাকায় 650 কোটি টাকার কাজ ধরেছি। 800 কোটি টাকা আমাদের বাজেট আছে, 650 কোটি টাকার কাজ অলরেডি ধরেছি। আমরা এই এলাকায় যেখানে 642টি রাস্তা করেছি, নতুন প্রোগ্রামে, নতুন এলাকায় আমরা 1306টি রাস্তা করব আগামী 1 বছর। এবং সেখানে একটু আমি জানতে চাই যে এই যে গুলশান এবং বনের বাইরের যে আপনার এলাকাগুলো, সেটাই সেখানে বললাম। কিন্তু সরু রাস্তা, সেই রাস্তাগুলো নিয়ে আচ্ছা, আপনাদের রাস্তাগুলো, মানে রাস্তা তো আপনি বাড়ি ভেঙে বড় করতে পারবেন না। যে কাজটি আমরা করছি, নতুন রাস্তা বের করা। না, সেটি হলো যে রাস্তা দখল করে আছেন গত 20-25 বছর থেকে। আমরা স্পষ্টভাবে বলেছি, আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রতি স্পষ্ট নির্দেশ আছে, যে কোনো ওয়ার্ডে রাজুক অথবা হাউজিং এর দেয়া যেই মাপ, তার বাইরে যদি দখল থাকে, এই দখল মুক্ত করে রাস্তা তৈরি করতে হবে। সেখানে বাড়ি হয়ে গেলেও বাড়ি হয়ে গেল, বাড়িও অনেক, আমরা শত শত ঘর ভেঙে ফেলেছি। যেই ওয়ার্ডে যেই কমিশনার আমাদেরকে পুরোপুরি রাস্তা খালি করে দিতে পারবেন না, বাড়ির মালিকরা পুরোপুরি রাস্তা খালি করে দেবে না, তাদের মাপ অনুযায়ী, হাউজিং এর মাপ অনুযায়ী, রাজুকের মাপ অনুযায়ী আমরা কাজ করব না। আর একবার যদি আমরা ফিরে আসি, কোনো ইঞ্জিনিয়ারের আজকে সাহস নেই যে 1 ফিট রাস্তা কম্প্রোমাইজ করে কাজ করবে। আর আমরা যদি একবার উজ্জ্ব করে আসি, ওই এলাকাতেই আমরা কাজ করব না। মিরপুরে, মোহাম্মদপুরে যেসব আমাদের বিহারি এলাকা বলি, একটি রাস্তায় 4টি বাড়ি আমরা এখনো সমাতে পারিনি, রাস্তার কাজ বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি বাড়ি সরবে, কারণ আইন মতো আমরা পাই, কোর্টের আইন মতো আমরা পাই, শুধু ইমোশনালি আপনি আটকে রাখবেন, এটা হবে না। দেখেন, নগর সরকার আছে পৃথিবীতে, সব দেশের, অনেক দেশই যারা নগর সরকার আছে, 100% নগর সরকার সেভাবে আছে বলে মনে করি না। নগর সরকার মানে কি? আমার কাছে পুলিশ থাকবে, আমার কাছে রাজুক থাকবে, আমার কাছে ওয়াসা থাকবে, সমস্ত ডিপার্টমেন্টগুলো মানে সিটি কর্পোরেশনের কাছে থাকবে। আমাদের রাষ্ট্রীয় অবস্থা সেভাবে তৈরি নয়। আমরা যদি 100 পুলিশ পাই, আমরা ওই ক্রাইম অথবা পুলিশের যে কাজ, ওর মধ্যে ঢুকবো না। কিন্তু শহর কিন্তু অন্য চেহারা হয়ে যাবে একেবারে 15 দিনের মধ্যে। কি করবেন? সে ধরেন, আজকে আমি একটি রাস্তা দখল করে রেখেছি, হকারদের উচ্ছেদের কথা বলছি না, শৃঙ্খলিত করার কথা বলছি। আজকে যদি পুলিশের সাহায্য নিয়ে উচ্ছেদ করা হয়, কালকে সকালে আবার বসছে কারো না কারো ছায়ায়, কেউ না কেউ তাকে সাহস দিচ্ছেন। হ্যাঁ, সুতরাং, এবং কেউ না, চাঁদাবাজিও এর মধ্যে হচ্ছে। তো আমার কাছে যদি 100 পুলিশ থাকে, ওখানে সে আর বসতে পারবে না, কারণ পরের দিন সকালে আমার সেই পুলিশ আবার যাবে, তারপরের দিন বিকালেই আমার সেই পুলিশ আবার যাবে, তাই তো? আর এখন আমাকে কি করতে হয়? পুলিশের কাছে রিকুইজিশন দিতে হয়। পুলিশেরও নিজস্ব একটা চাহিদা আছে, তার মধ্যে থেকেও তারা সর্বদা আমাদের সাহায্য করে যাচ্ছেন। কিন্তু আজকে চাইলে হয়তো 1 দিন পরে পাচ্ছি বা 4 দিন পরে সেখানে পাচ্ছি। নিজস্ব যদি, যেখানে রেলওয়ে পুলিশ থাকতে পারে, যেখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকতে পারে, সেখানে এত বড় একটা শহরের জন্য 100 পুলিশ আমার মনে হয় দেয়া সম্ভব। তো মার কাছে চাইতে হয়, আমরাও সরকারের কাছে চাইছি যে পুলিশ যেন দেয়া হয় 100 পুলিশ আমাদের তত্ত্বাবধানে। আমরা পুলিশের ক্রাইম ইত্যাদিতে ঢুকবো না, শহরে আমাদের যেটুকু পরিমাপ সেই সীমিত এলাকায়। এই যে নগর সরকার, আমি শুনেছি হানিফ সাহেবের সময় কথা বলা হয়েছিল, রাষ্ট্রীয় বা রাষ্ট্রীয় মানে যেভাবে চলে আমাদের রাষ্ট্র, বিশেষ করে আমাদের রাজনৈতিক অবস্থানও যেভাবে সামনের দিকে এসে, এটা একটু আমার মনে হয় এখনো প্রিম্যাচিওর। সেক্ষেত্রে যে এটা অনেক সুবিধা, পৃথিবীর সাথে সমন্বয়টা কিরকম হচ্ছে? সমন্বয়টা এটা অনেক প্রিম্যাচিওর। একটা সময় আসবে যখন হয়তো সরকার, মানে কেন্দ্রীয় সরকার নিজেই বলবে যে না, এখন এরা তৈরি নগর সরকারের জন্য।
আমার এই মুহূর্তে এটাকে একটা এখনো অলিক স্বপ্ন মনে হয়। তবে কোঅর্ডিনেশনগুলো যদি আমরা আরো বাড়াতে পারি, আমরা যেমন আগে কোঅর্ডিনেশন মিটিং করলে এর জন্যে এটা বাধ্যবাধকতা ছিল না, সরাসরি যাদের সঙ্গে মিটিং করা প্রয়োজন সেটি হলো রাজুকের সঙ্গে বেশি, ওয়াসার সঙ্গে, রাজুকের সঙ্গে এবং অন্য পুলিশের সঙ্গে। এগুলো আমরা রেগুলার যেখানে দরকার করছি। সেজন্যই কিন্তু আজকে এই দেখেন মরিয়ম টাওয়ার, গত 25 বছর থেকে মরিয়ম টাওয়ারের পেছনের ওই রাস্তাটি দখল করা ছিল, তাই না? আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং এর ফলে সম্মানিত এলজিআরডি মন্ত্রী বলেছেন এখন একটা নেগোসিয়েশন করা প্রয়োজন, মেয়রকে দায়িত্ব দাও। আমরা 1 মাসের মধ্যে করে ফেলেছি। মরিয়ম টাওয়ারের পেছন দিকে হাতির ঝিলের লেকের দিকে সেখানেও এক ধরনের 300 ফিটের মতো রাস্তা মানে আটকে দেওয়া আছে। সুতরাং সেইখানেও আমাকে রাজুকের আব্দুর রহমান সাহেব অনেক কবার রিকোয়েস্ট করেছেন, মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে এটাকে যদি আমরা করতে পারি তাহলে আমরা অনেক বড় একটা কাজ হবে, একটা প্যারালাল গুলশান এভিনিউ খুলে যাবে। গুলশান এভিনিউর উপর আমি মনে করি 30% লোড কমে যাবে। মরিয়ম টাওয়ার এই পিছনের আগামী 1-1.5 মাসের মধ্যে আমাদের রাস্তা হয়ে যাবে, তাতেই চাপ কমে যাবে। আর ওটি হলে তো চাপ অনেক কমে। এবং আনিস ভাই, মানে এই যে আপনার যে নাগরিকরা আছেন তারা যানজটের মুখে পড়ছেন, যানজট থেকে হয়তো মুক্তিও পাবেন, আপনি যেভাবে বলছেন। না, মুক্তি পাবেন না, মুক্তি পাচ্ছেন, যানজটের চাপ কমে ঝামেলা আসবে। একটু কমতে হ্যাঁ, পারে, হ্যাঁ, কমে আসবে। কিন্তু গাড়ি তো প্রতিদিন বাড়ছে, গাড়ি তো বাড়ছেই, লোক সংখ্যা প্রতিদিন চাপটা বাড়ছে। কমে আসবে। এখন তার যে 2 থেকে 4 ঘন্টা হয়তো বসে থাকতে হয় সেটা হয়তো কমে আসবে, কিন্তু এই তার যে মানে বিনোদনের জায়গা, সাংস্কৃতিক যে আবহ, সেটা কিভাবে আপনি? ঢাকা শহরে এটা খুব আমাদের অনেক, দেখেন ঢাকা শহরে কোনো একটা ভালো নাটকের জায়গা নাই, কোনো একটা জায়গা নাই যেখানে নতুন নতুন যারা পেইন্ট মানে যারা নতুন শিল্পী আসছে তারা তাদের সমস্ত কি বলে ইয়াং শিল্পীরা তাদের পেইন্ট সারা সব সময় প্রদর্শন করবে, সেরকম কোনো জায়গা নেই। স্কুলের ছেলেপেলেরা কোথাও প্রত্যেকদিন সন্ধ্যায় বসে একটা ডিবেট করবে, অথবা ইউনিভার্সিটির ছেলেপেলেরা এসে ডিবেট করবে, সেরকম কোনো মঞ্চ নেই, সেরকম কোনো জায়গা নেই। পরিবার কোথাও বসবে এসে, সেরকম কোনো জায়গা নেই। এবং ঢাকা শহরে আসলে জায়গা নেই। আমি এই যে ময়লা ফেলার জন্যে 50টির মতো এক ধরনের মানে ওয়্যারহাউস তৈরি করেছি, যেটাকে আমরা STS বলি, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। রাস্তার উপরে অনেক বড় বড় ময়লার বাগার পড়ে থাকতো, 10 টন 20 টন উঁচু, 10 ফিট উঁচু, সেটি চলে গেছে এখন গত 1 বছরে। কিন্তু গুলশানে আমি 2.5 কাঠা জায়গা এখনো বের করতে পারিনি, এবং এই STS আমি তৈরি করতে পারিনি। হ্যাঁ, এটা এই জন্য বলছি জায়গা নেই। তবে আমাদের এখন আমরা একটা কিন্তু মোটামুটি এক ধরনের সেট, মেন্টাল সেট, প্ল্যানিং সেট হয়েছে যে আমরা 2018-র পরে আমার কাছে রাস্তাঘাট তৈরি করার মতো খুব বেশি রাস্তাঘাট থাকবে না। এখন আমরা পার্কের দিকে নজর দিয়েছি এবং পাবলিক স্পেসের দিকে নজর দিয়েছি। বনানী যে বাজারটা আছে সেখানে একটা বড় জায়গা ছিল, সেখানে আমরা একটা বসার মানে সাধারণ মানুষ যাওয়ার মতো জায়গা করছি। বনানী বাজারের যেই বিল্ডিংটি আছে আমাদের কমিউনিটি সেন্টারের মতো, সেটাকে আমরা এই ধরনের একটা ছোট কমিউনিটি সেন্টারে তৈরি করব। গুলশান 2 মার্কেটটাকে আমরা মাঝখানে জায়গাটিকে এমনভাবে করার চেষ্টা করছি আপনি আপনার স্ত্রীকে নিয়ে বসবেন। আমরা কবরস্থানগুলোর আশেপাশে একটু জায়গা আছে যেখানে, যেমন বনানীর এখানে আছে, সেখানে আমরা এমনভাবে করার চেষ্টা করছি যে সাধারণ মানুষ যাবে। এরকম পাবলিক স্পেস আমরা অনেক খুঁজছি, যেখানে আমরা মানে 1 কাঠা জায়গাও পাবো, সেই জায়গাটিতে আমরা হয়তো শিশুদের জন্য একটু হাঁটার জায়গা বা বাচ্চাদের খেলার জায়গা, হ্যাঁ, অথবা কিছু কিছু পাঠাগারের চিন্তা আমরা করেছি, অথবা স্বামী স্ত্রী অথবা একজন পরিবার তারা বসবেন, এরকম জায়গা করার জন্য আমরা পাগলের মতো হচ্ছে। যেমন উত্তরা থেকে কাউকে ভালো নাটক দেখতে হলে এখন শিল্পকলা একাডেমিতে যেতে হচ্ছে, জায়গা নেই আমাদের কাছে, জায়গা নেই। কিন্তু মাথার মধ্যে আছে, স্বপ্ন আছে, স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য যে কাজগুলো করার সেজন্য আমরা অনেক লোকজন একসঙ্গে কাজ করছি। স্বপ্ন দেখার মানে আসমান বা আকাশটা খুব মানে সীমিত না, সীমিত। আমাদের অফিসে আমরা 5 জন আর্কিটেক্ট, আমরা মানে সরকারি টাকায় নয়, বেসরকারিভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। 5 জন আর্কিটেক্ট ফুল টাইম কাজ করছেন, যে তাদের কাজই হলো পাবলিক স্পেস খোঁজা, মানে কি করে গ্রিন করব সেটা করা, কি করে একটু বসার জায়গা করব। এই 5 জন আর্কিটেক্ট ফুল টাইম কাজ করছেন। সুতরাং আপনারা কিছু চেঞ্জ দেখতে পাবেন। যেমন আপনি বলছিলেন যে আপনার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে যে 80-র দশকে যখন আপনি ঢাকায় আসলেন তখন আপনাকে লড়াই করতে হয়েছে একরকম, যে আপনার কেরিয়ার নিয়ে, আপনার কাজ নিয়ে।
সেই হিসাবে তো ঢাকা শহর হচ্ছে একটা ঘামে ভেজা শহর, এবং সেই শহরের এই যে প্রশান্তির জায়গাটা যদি আমরা বলি যে আগামী 3 বছর পর আপনি ঢাকাকে দেখেন, আমার জন্য এটা একটা অপূর্ব সুযোগ যে আমি মেয়র হিসেবে যে 5 বছরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ করে দিয়েছেন। প্রথম দিকে ভয়ে ভয়ে এই দায়িত্বটা নিতে চাইছিলাম না, কিন্তু দায়িত্ব এসছে এবং এটি আমার জন্য এক ধরনের পুরস্কার। চেষ্টা করছি আপ্রাণ। এই যে আজকে মেয়রের কথা বলেন যে 2-1টি ভালো কাজ হয়েছে, এটা কিন্তু মেয়রের একার কাজ না। 7 রাস্তা উদ্ধার হয়েছে, এর পেছনে কিন্তু হোম মিনিস্টার কাজ করেছেন, রেলওয়ে মিনিস্টার কাজ করেছেন, দলবদ্ধ প্রয়াস। এই যে আজকে আপনি বলছেন যে মোনায়েম খানের এর পেছনে আমার কাউন্সিলর কাজ করেছে, হ্যাঁ, বা আমার একদিনের মধ্যে আমার এলজিআর আমাদের রাজুক মন্ত্রী ডিসিশন দিয়েছে যে হ্যাঁ আমার লোক যে মেপে দিবে আপনাকে। কোর্ট আমাকে সাহায্য করেছে। আপনি যদি আজকে বলেন যে কোনো কাজে এলাকার এমপি, হ্যাঁ, আমার আমিনবাজার যে ক্লিয়ার হয়েছে, যেখানে ঘন্টার পর ঘন্টা শাহজাহান সাহেব কাজ করেছেন, মন্ত্রী মহোদয় আসলাম সাহেব কাজ করেছেন, সবাই রেলওয়ে মন্ত্রী গেছেন, কি বলে আমার হোম মিনিস্টার কাজ করেছেন, সবাই। এটা একটা দলবদ্ধ প্রয়াস এবং এই প্রয়াসের পেছনে একেবারে স্পষ্ট যার নিদর্শন যে কোনো ইনফ্লুয়েন্স হবে না, সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রীর মানে সাহস এবং খুবই স্পষ্ট ডিরেকশন। হ্যাঁ, কোনো ইন্টারফারেন্স নাই। ইনিশিয়ালি ছিল 20,000 বিলবোর্ড যখন ফেলে দিচ্ছিলাম, যে শহরে একটি বিলবোর্ড ছোঁয়া মুশকিল ছিল, রিস্কি শহর, সেই শহরের দেওয়াল গাছ, হ্যাঁ, কি বলে বড় বড় এয়ারপোর্ট থেকে আসতে কোনো আকাশ দেখা যেত না, সেই সময়টায় বেশ ইনফ্লুয়েন্স ছিল। তারপর আমি মনে করি বুঝতেও তো সময় লাগে, আমার ওয়ার্ড কমিশনারকে বুঝতে আমার সময় লেগেছে। একটা হাজব্যান্ড ওয়াইফ শেষ দিন পর্যন্ত নাকি বোঝে না, সেখানে এতজনকে নিয়ে কাজ করতে হয়। ডিএনসিসির খুব বেশি সুনাম তখনও ছিল না, এখন হয়তো একটু হওয়ার হচ্ছে। সুতরাং এটা সবার কাজ, কিন্তু প্রতিনিধিত্ব এবং যে আপনি সংসারের কথা বললেন, সমঝোতার সংসার, সেই হিসাবে সবার একটা, সবাই আমাদের অনেক আর্কিটেক্ট আমাদের সঙ্গে ফ্রি কাজ করে দিচ্ছেন। এই যে একটা উচ্ছ্বাস সবাই মিলে, এটিকে আমি কাজে লাগানোর চেষ্টা করছি, এটিকে আমি আমার জন্য একটা সম্পদ মনে করছি। গন্তব্য হচ্ছে আনিস ভাই যে ভালোবাসার শহর, স্বস্তির শহর ঢাকা। ভালোবাসার শহর তো ঢাকা নিশ্চয়ই, নাহলে দেখেন সারা বাংলাদেশ থেকে সব মানুষ ঢাকায় আসে। এবং স্বস্তির শহর হবে ইনশাআল্লাহ। অনেক ক্রাইসিস আছে আমাদের, অনেক চ্যালেঞ্জ আছে আমাদের, ইকোনমিক চ্যালেঞ্জ আছে, সিকিউরিটি চ্যালেঞ্জ আছে। এইখানে আমরা 4টা সোসাইটি, গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, 4টা সোসাইটি এবং পুলিশ, বিশেষ করে এই এলাকার যে ডিসি মহোদয় আছেন তাদের, কারণ তাকেই আমার সবচেয়ে বেশি কাজে লাগে, তার এসি যারা আছেন, আমরা একটা কন্ট্রোল রুম করেছি। ব্যক্তিগত উদ্যোগে, সরকারি টাকা এখন পেয়েছি, ব্যক্তিগত উদ্যোগে এই এলাকায় সমস্ত ক্যামেরা আমরা বসিয়েছি। গুলশান সোসাইটি, বারিধারা সোসাইটি, বনানী সোসাইটি সবাই মিলে গেট করছেন, কমিউনিটি পুলিশ তৈরি করেছেন, ক্লিনিংয়ের দায়িত্ব নিয়েছেন। গুলশান সোসাইটি এখন রাস্তা ক্লিনিংয়ের দায়িত্ব নিয়েছে, অন্যান্য সোসাইটিও সেটা করার রেপ্লিকেট করছে। আমরা যখন এটা হবে, এখন আমার কনস্ট্রাকশনের কাজ চলছে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এইসব এলাকায়, এটাকে আমরা রেপ্লিকেট করব সব এলাকায়। সুতরাং একটা নতুন ঢাকা ইনশাআল্লাহ আপনারা দেখবেন। যাচ্ছে আপনার গন্তব্যের সঙ্গে নিশ্চয়ই আমরা থাকবো, দেখবো যে আপনার গন্তব্য কতটুকু। আপনি যেটা বলছিলেন যে প্রথম দিকে হয়তো 2-1টি স্পিড ব্রেকার ছিল, এখন কমে আমার উপরে, আমি নিশ্চয়ই একদম ক্লিয়ারলি বলছি যে অনেক স্বাধীনতা নিয়ে আমি এবং আমার দল, সেই দল মানে হলো আমার ওয়ার্ড কমিশনার্স, যাদেরকে প্রথমে বুঝতে সময় লেগেছিল, এখন আমি তাদের বুঝি, তারা আমাকে বোঝে। আমার স্টাফরা ডিএনসিসির, তাদের বুঝতে সময় লেগেছিল, তারাও বোঝার চেষ্টা করেছে যে মেয়রকে কতটুকু পর্যন্ত হেলানো যাবে। কমিশনাররাও চিন্তা করেছেন মেয়র কতটুকু পর্যন্ত যাবেন। এই জায়গাটিতে একটা স্বস্তির জায়গা তৈরি হয়েছে, একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট আমাদের তৈরি হয়েছে সবাই মিলে। সেই মসৃণ গন্তব্য এবং সুন্দর স্বস্তির শহরের অপেক্ষা আমরা থাকলাম। দর্শক, যারা ছিলেন আজকে বিশেষ সম্পাদকীয় সঙ্গে এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। দেখা হবে আগামী দিন। শুভরাত্রি।